নমস্কার, আমি ঋতুপর্ণা শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। সোমবার জলপাইগুড়ি শহরের খাবারের হোটেল, রেস্তোরাঁ ও ফাস্ট ফুডের দোকানগুলিতে ফের অভিযান সাব ডিভিশনাল ফুড সেফটি কমিটির। এদিন বিভিন্ন খাবার দোকানগুলিতে খাবারের গুণগত মান খতিয়ে দেখেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা। সোমবার জলপাইগুড়ি জেলা কংগ্রেস এবং শহর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে জেলা স্কুল পরিদর্শক কার্যালয় চত্বরে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। এদিন এই কর্মসূচিতে যোগ দিতে দেখা গেল চাকরিহারা শিক্ষককে। বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন এলাকায় একটি 4 চাকার গাড়িকে সজোরে এসে ধাক্কা মারে পেছন থেকে একটি বাইক। বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন এলাকায় একটি 4 চাকার গাড়ি দাঁড়িয়ে থাকলে পেছন থেকে একটি বাইক এসে সজোরে ধাক্কা মারে গাড়িটিতে। ঘটনায় গুরুতর আহত হয় বাইক চালক। গাড়ির বিভিন্ন অংশ ভেঙে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ ও ট্রাফিক কর্মীরা। স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। পরে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আগুনের হাত থেকে বেঁচে গেল একটি জনবহুল এলাকা। জনবহুল এলাকায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। জলপাইগুড়ি দিনবাজার এলাকার শর্ট সার্কিট থেকে একটি ব্যাংকে আগুন লাগে। দ্রুত দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সেখানে চলে আসে পুলিশ। ফলে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পেল বিস্তৃত জায়গা। ব্যাংকের পাশে প্রচুর দোকান। সেক্ষেত্রে আগুন ছড়িয়ে পড়লে বড় দুর্ঘটনার শঙ্কা ছিল, কিন্তু দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে এনে পুরো এলাকায় শান্তির পরিবেশ এনে দেয়। যদিও অল্প সময়ের জন্য এই এলাকায় লোক সমাগম হয়েছিল। বলছি যে क्या हुआ है क्या हुआ है एक बोलिए ना क्या हुआ है एक्चुअली बोलिए बोलिए क्या हुआ है। आप लोग बाहर निकलिए ना, बाहर निकलिए ना, आप लोग बाहर तो निकलिए, आप लोग बाहर निकल जाइए। अरे आप तो पहले से पिया हुआ है। अरे आपको क्या काम है, आप क्यों लीडर बिगाड़ बिगाड़ पहले से पिया हुआ है आप क्यों खाली फालतू के गाने क्यों बोल रहे हैं, पर्सनल बात में क्यों बोल रहे हैं आप, ये पर्सनल में क्यों बोल रहे हैं फालतू फालतू, आप ये फालतू की बात मत करिए। हाँ आपका এটা সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেও হতে পারে আর কি, আমার যেটা অনুমান। হ্যাঁ, এমনি কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ফায়ার আন্ডার কন্ট্রোল। প্রচন্ড ধোয়া হয়েছে। ধোঁয়াগুলো আমরা বার করে দিয়েছি, সব জানলা দরজাগুলো। এটা কোথায় হয়েছে? এটাকে কৃষি শর্মা মোড় ব্যাংকে কোনো কিছু ক্ষতি হলো? কোনো কিছু দেখলেন মানে ফায়ার সেফটি ঠিকঠাক ছিল? ফায়ার সেফটি বলতে আমরা যেটা পেয়েছি আর কি, কিছু এক্সটিংগুইশার ওনাদের ছিল, এক্সটিংগুইশারও ইউজ করেছেন ওনারা। আজকে রবিবার কিভাবে পেল ওনারা? খোলা ছিল? রবিবার দিন খোলা ছিল কি এখন? সেটা তো বলতে পারছি না, সেটা তো ব্যাংকের ম্যাটার। কিছু ক্ষতি হয়েছে না, তেমন কিছু ক্ষতি হয়নি। কোথায় লেগেছিল আগুনটা অ্যাকচুয়ালি? লেগেছিল একটা ইলেকট্রিক বোর্ডে, ইলেকট্রিক বোর্ডের মধ্যে লেগেছে। ব্যাংকের ভেতরেই? ব্যাংকের ভেতরে। আপনার নাম আর পরিচয়টা কাইন্ডলি। আমার নাম গোবিন্দ রায়, ওসি জলপাইগুড়ি ফায়ার স্টেশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে চলা অবস্থান বিক্ষোভ মঞ্চে যোগ দিলেন চাকরিহারা শিক্ষক। সোমবার জলপাইগুড়ি জেলা কংগ্রেসের শহর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে জেলা স্কুল পরিদর্শক কার্যালয় চত্বরে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। এবারে আন্দোলনে সামিল হতে দেখা গেল সদ্য চাকরি হারানো শিক্ষককে। এই প্রসঙ্গে চাকরি হারানো শিক্ষক দেবপ্রিয় সাহা হতাশার সুরে বলেন, আজকে কলকাতায় চাকরি হারানো শিক্ষকদের যে ইনডোর স্টেডিয়ামের সভায় মুখ্যমন্ত্রী যাই বলুন, ওনার ওপর আর আস্থা রাখতে পারছি না। সেই কারণে যায়নি কলকাতা। কারণ এর আগেও উনি প্রতিশ্রুতি দিয়েছেন, অথচ যোগ্য অযোগ্যদের পৃথক করার যে কথা বারবার কলকাতা হাইকোর্ট বলেছিল সেটি করেননি। তিনি অযোগ্য এবং যোগ্যদের মিলিয়ে দিয়েছেন, যে কারণে সর্বোচ্চ আদালত এমন নির্দেশ দিল যে আমাদের চাকরিটাও চলে গেছে। আজ যদি মায়না বন্ধ করে দেয় তাহলে আমাদের মতো যারা, তাদের বেঁচে থাকাটাই মুশকিল হয়ে যাবে। আমার এবং আমার স্ত্রীর চাকরি গিয়েছে। দাদা, আপনার স্ত্রীর আর আপনারও দুজনেরই চাকরি গেল। কি নাম আপনার স্ত্রীর আর আপনার? আপনার স্ত্রীর নাম অরুণিমা দে। এই পরিস্থিতিতে কি এখন কি মনে হচ্ছে? মুখ্যমন্ত্রীর উপরে আমরা ভরসা করতে পারছি না, কারণ দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে, আমাদের যোগ্যদের আন্দোলন চলছে, কিন্তু উনি এতদিন পর্যন্ত কোনো সদুত্তর দিতে পারেন না।
তারা শুধুমাত্র অযোগ্যদেরই বাঁচানোর চেষ্টা করছে প্রথম থেকে। আজকেও দেখা যাচ্ছে যে যারা আমার বন্ধুরা যারা ইন্ডো স্টেডিয়ামে গেছে তাদের সঙ্গে মারামারি করা হচ্ছে এবং সেখানে পার্টির লোকদের এবং অযোগ্যদেরই ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। কত সালে আপনি জয়েন করেছিলেন? 2019। 2019। আজকে ইন্ডো স্টেডিয়ামে আপনাদের মুখ্যমন্ত্রী ওখানে অনেকেই গেছে, আন্দোলন করার জন্যই গেছে। মুখ্যমন্ত্রী যদি কোনো ঠিকঠাক সব উত্তর না দিতে পারে সেখান থেকেই আমাদের আন্দোলন শুরু হবে। কি চাচ্ছেন, আপনাদের আবারও পরীক্ষা দিতে হবে? আমরা আবার পরীক্ষা দিব না, কারণ আবার পরীক্ষা নেওয়ার পরেও সেখানে যে কোনো কারচুপি হবে না সেটা উনি কোনো গ্যারান্টি দিতে পারছেন না, বা আমরাও সেটা ভাবতে পারছি না যে সেখানে কোনো কারচুপি হবে না, কারণ প্রত্যেকটা পদক্ষেপে কিছু কিছু জায়গায় ভুল রাইখে তারা দিয়ে যাচ্ছে। আপনি কোন স্কুলে ছিলেন? আপনার ধূপগুড়ি হাই স্কুল। আর আপনার ওয়াইফ? আমার ওয়াইফ হচ্ছে হলদিবাড়ি গার্লস। কিছু শিক্ষককে নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভাওতাবাজির রাজনীতিতে বসেছেন। আবার যখন তিনি ব্লকে ব্লকে তার নেতাদেরকে একটা সুযোগ করে দেওয়ার চেষ্টা করছেন যে যাদের চাকরি গেছে তাদের থেকে আবার নতুন করে 2 লাখ 3 লাখ তোলো এবং বলো যে তোমাদের জন্য আমাদের মুখ্যমন্ত্রী লড়াই করবে, কিছু চাঁদা ফাদা লাগবে, তার জন্য আবার নতুন করে যখন একটা স্ক্যাম বা দুর্নীতি করার একটা প্রচেষ্টায় রয়েছে, তখন আমরা এই শিক্ষা দপ্তরের সামনে জাতীয় কংগ্রেস যাদের যোগ্য চাকরি চলে গেছে যারা তাদের জন্য এবং শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্যতা নেমে এসেছে, একটা অন্ধকার নেমে এসেছে। আজকে স্কুলে স্কুলে কাদের পড়াবে, কে পড়াবে, কাদের পড়াবে? আজকে যারা 10টা বছর যারা অযোগ্য শিক্ষকরা যে সমস্ত বাচ্চাদের শিক্ষকতা দান করলো তারা কতটা শিক্ষায় শিক্ষিত হলো, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকে কারো কাছে নেই। এই সমস্ত প্রশ্ন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে হবে। আর আমরা মুখ্যমন্ত্রীর কাছে আর কোনো প্রশ্নের উত্তর চাই না, আমরা সরাসরি তার পদত্যাগ চাই। তিনি যতদিন এই রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন ততদিন এই দুর্নীতি চলবে, কারণ তার ভাই, কাকা, ভাস্তা, ভাগনা সবাই দুর্নীতিগ্রস্ত, তার ক্যাবিনেট দুর্নীতিগ্রস্ত। আজকে বাংলার 5 বছরের শিশুও সেটা জানে। তাই আমাদের এক এবং একমাত্র দাবি বাংলার মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তারপরে যেই বা যারা সরকারে আসুক না কেন আমরা সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে সোনার বাংলা গড়ে তুলতে পারবো, এই বিশ্বাস আমাদের রয়েছে। হরিন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন হলো শিশুদের জন্য গ্রন্থাগার। প্রয়াত অধ্যাপক অরুণ কুমার ভট্টাচার্য স্মৃতির উদ্দেশ্যে তার কন্যা অবসরপ্রাপ্ত অধ্যাপিকা অয়নিতা ভট্টাচার্য গ্রন্থাগার তৈরির জন্য অর্থ সাহায্য করেন। 2টি আলমারি ও 3 শতাধিকের বেশি বই এই গ্রন্থাগারে থাকছে। পাশাপাশি স্কুলের ছাত্র কুণাল দত্ত জিমন্যাস্টিকে জেলা ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম ও রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় 2য় স্থান অর্জন করে, তাকেও সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয় গ্রন্থাগার উদ্বোধনের জন্য সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি লক্ষ্যমোহন রায়, পৌরসভার উপপৌরপ্রধান সৈকত চ্যাটার্জি, পাবলিক প্রসিকিউটর সোমনাথ পাল ও অবসরপ্রাপ্ত অধ্যাপিকা অয়নিতা ভট্টাচার্য সহ বিদ্যালয় শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকরা। এই অনুষ্ঠানে উজ্জীবন মাইক থিয়েটারের পক্ষ থেকে শিশুদের জন্য মূকাভিনয় পরিবেশন করা হয়। উপস্থিত সবাই এই কর্মসূচির প্রশংসা করেন। সাহায্য করো মানুষ, তো তার কথা অনুসারে আমি যখন রবীন্দ্র বাবাকে একদিন অনুরোধ জানাই যে প্রাইমারি ওই দিকটা, তো আমি সবসময় রাজি করি। আমার বাবা স্মৃতির তত্ত্ব সব কিছু, আমার পেছনে সব কিছু প্রেরণা হচ্ছে আমার বাবা। উনি এই কাজগুলো করছেন করে উনি আমাকে বলে দিয়েছে টিনের চাল কেটে ফুলবাড়িতে সোনার দোকানে চুরি। ফুলবাড়িতে সোনার দোকানে দুঃসাহসিক চুরি। দোকানের ওপরের টিন কেটে ভেতরে ঢুকে চুরি। দোকানে থাকা সোনা ও রূপোর অলংকার নিয়ে গেল চোর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। তবে কারা ঘটালো এই চুরি সেই বিষয়ে জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি টার্গেট না দাঁড়িয়ে গৌতম সরকার কি হয়ে যাবে? ওই রাত্রে চুরি হচ্ছে, ওই রূপার মাল যা ছিল সব নিয়ে চলে গেছে। সোনার জিনিস ছিল, নাকের ফুল ছিল, আংটিগুলো ছিল, ওগুলো নিয়ে চলে উপর দিয়ে টিন ভেঙে। কখন জানতে পারলেন? আপনি কখন জানতে পারলেন? আমি সকাল 7টার দিকে। কত টাকার অনুমানিক? 5 কিলো হবে। 5 কিলো। 5 কিলো। পুলিশকে জানিয়েছেন? পুলিশ কিছু বেটিকে ফোন করেছে। এর আগেও কি এর আগে ফোন করে ওই পাশের দোকানটা চুরিয়েছে। রাত্রেবেলা এখানে কোনো গার্ডের ব্যবস্থা নেই? গার্ড একজন আছে, ওরকমই আর কি।
কোথায়? ফুলবাড়ি বাজারে। এই যে চুরি হলো, কত টাকা, মানে কত টাকা মোটামুটি অনুমানিক কত টাকা ক্ষতি হতে পারে? 6 লাখ টাকা মতো। আপনাকে কে খবর দিল? আমাকে খবর দিয়েছে ফুল বেচছে মাসি আছে না, উনি এসে কিভাবে মানে দেখলেন যে বাইরে থেকে উপর দিয়ে টিপ ঢুকে ঢুকছে, বাইরের দরজা ঠিকই ছিল। পরপর ফুলবাড়ি এলাকা চুরি হচ্ছে, কি বলবেন? কি বলবো আর, পুলিশ প্রশাসনের গাট নাই। এর আগে বছর খানেক আগে ওখানে হলো পাশের দোকানটা। নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে অভিযুক্ত যুবক, আদালতের রায়ে অভিযুক্তের 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ। সোমবার জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালতের বিচারক রিন্টু সুর এই সাজা ঘোষণা করেছেন। এদিন এই তথ্য দিয়ে পক্সো আদালতের বিশেষ সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, ঘটনাটি ভক্তিনগর থানার 2020 সালের। নাবালিকা অভিযুক্তের পরিবার একই বাড়িতে ভাড়া থাকতেন। 2020 সালের 16 এপ্রিল সন্ধ্যায় নাবালিকাকে নিজের ঘরে ডেকে নিয়ে খেলার নাম করে যৌন নিগ্রহ করে অভিযুক্ত। ঘটনাটি জানার পর ওই দিনই নাবালিকার পরিবারের তরফে ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। এদিন 8 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক অভিযুক্তকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 2 মাস কারাদণ্ডের নির্দেশ দেন। এর পাশাপাশি ভিকটিমের ক্ষতিপূরণ বাবদ 5 লক্ষ টাকা দিতে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। আজকে একটি মামলার রায় হয়েছে, সেটা হচ্ছে ভক্তিনগর থানার ঘটনা। অভিযোগ দায়ের হয়েছে 16/4/2020 সালে। ঘটনাটি ঘটেছেও 16/4/2020 তারিখে। এই আসামি এবং এই ভিকটিম গার্ল তারা পাশাপাশি ঘরে একই বাড়িতে ভাড়া থাকতো। ওই দিনকে সন্ধ্যা 6টার সময় এই নাবালিকা মেয়েটি, যার বয়স সে সময় 7 বছর ছিল, তাকে মেয়েটি বুনু বলে ডাকতো এবং তার বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে তাকে তার ঘরে ডেকে নিয়ে যায় এবং তার ঘরে ডেকে নিয়ে গিয়ে ছেলেটি তার সঙ্গে কিছুক্ষণ খেলাধুলা করে। তারপর এই ছেলেটি মেয়েটিকে বলে যে, আয় বুনু, আমরা বর বউ খেলি। এই কথা বলার পর মেয়েটির দিয়ে নিজের ব্যাংক করে দিয়ে তার সঙ্গে সেক্সুয়াল পেনিট্রেটিভ অ্যাসাল্ট করে এবং তারপর মেয়েটি কিছুক্ষণ পরে তার বাড়িতে ঘুরে এসে তার মাকে সমস্ত ঘটনার কথা জানায় এবং সেদিনই রাত্রেবেলা তার মা এই ঘটনাটা নিয়ে ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়ের করার পরে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা করানো হয় এবং মেয়েটিকে মহামান্য আদালতের কাছে তার 164 রেকর্ড স্টেটমেন্ট পাঠানো হয় এবং এই কেসে পুলিশ তদন্ত করে চার্জশিট সাবমিট করার পরে সেকশন 6-এ এর বিরুদ্ধে চার্জ গঠন হয়। তারপর সরকার পক্ষ থেকে টোটাল 8 জন সাক্ষী এই কেসে সাক্ষ্য প্রদান করে এবং উভয় পক্ষের সাক্ষী শেষ হওয়ার পরে সওয়াল জবাব শুনবার পরে আজকে মহামান্য বিশেষ পক্সো আদালতের বিচারক মাননীয় রিন্টু সুর এই আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। কত সালের ঘটনা? এটা 2020 সালের ঘটনা, 16/4/2020। এটা ভক্তিনগর থানার কেস। আমার নাম দেবাশিস দত্ত, আমি বিশেষ সরকারি কৌশলী। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরও সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি লাইফলাইন শপে বিশেষজ্ঞ চিকিৎসকরা বসছেন আপনাদের নানা রকম রোগ সমস্যার সমাধানে। সোম থেকে বৃহস্পতি বিকেল 5টায় বসছেন স্কিন, ভেনেরিওলজি এবং লেপ্রোসি স্পেশালিস্ট ডক্টর কোগে পটম। বুধ বৃহস্পতি দুপুর 2:30 থেকে বসছেন ত্বক, চুল, নখ বিশেষজ্ঞ ডক্টর শাইনি দত্ত। সোম থেকে শুক্র বিকেল 4টায় বসছেন নাক, কান, গলা বিশেষজ্ঞ ডক্টর সঙ্গীত প্রকাশ। মঙ্গল ও শনি দুপুর 12টা থেকে অর্থোপেডিক ডক্টর অভিষেক মল্লিক বসছেন। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন লাইফলাইন, উকিলপাড়া, জলপাইগুড়ি। জলপাইগুড়ি শহরের খাবার দোকানগুলিতে ফের অভিযান সাব ডিভিশনাল ফুড সেফটি কমিটির। জলপাইগুড়ি শহরের খাবারের হোটেল, রেস্তোরাঁ ও ফাস্ট ফুডের দোকানগুলোতে ফের অভিযান সাব ডিভিশনাল ফুড সেফটি কমিটির। সোমবার শহরের এই খাবারের দোকানগুলিতে খাবারের গুণগত মান খতিয়ে দেখেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা।
এদিন ডিবিসি রোডের একাধিক খাবারের দোকানে আচমকাই পৌঁছান তারা। বাদ যায়নি বিরিয়ানির দোকানও। কোথায় কি পরিবেশে খাবার তৈরি করে তা বিক্রি করা হচ্ছে খতিয়ে দেখা হয়। হোটেলে কি ধরনের খাবার দেওয়া হচ্ছে তাও খতিয়ে দেখা হয়। ফ্রিজে মজুত করা খাবার কি অবস্থায় আছে সেগুলি কতদিনের সবটাই পরখ করে দেখা হয় এদিন। কিছু কিছু ফাস্টফুডের দোকানে বেশি মাত্রায় তেল ব্যবহারের প্রসঙ্গ উঠে এসেছে। অতিরিক্ত তেল যাতে ব্যবহার না করা হয় সেই বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয়। এদিনের অভিযানে বাদ যায়নি মিষ্টির দোকানগুলিও। খাদ্য সুরক্ষা দপ্তর, ক্রেতা সুরক্ষা, পুরসভা, পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা ছিলেন এদিনের অভিযানে। ক্রেতা সুরক্ষা দপ্তরের সহ অধিকর্তা দেবাশিস মণ্ডল বলেন, দোকানগুলিতে খাবারের গুণগত মান যাতে বজায় থাকে তার উদ্দেশ্যেই অভিযান লাগাতার হচ্ছে। সব ধরনের খাবারের দোকানগুলিতেই এই অভিযান চলবে। এদিন একটি খাবারের হোটেলে খাবার না ঢেকে রাখা নিয়ে প্রশ্ন করেন আধিকারিকেরা। এ বিষয়ে ওই হোটেলের মালিক সঞ্জয় সরকার বলেন, যেহেতু দোকানের ভেতর কাস্টমার ছিল তাই সে সময় হয়তো ঢাকনা সরানো হয়েছে। আধিকারিকেরা যে যে নির্দেশ দিয়েছেন আগামীতে তা পালন করা হবে বলে তিনি জানান। না না, ওটা না, ফ্রাই, ডিপ ফ্রাইটা না। যেমন ধরুন আপনার মোগলাইয়ের তেলটা, সবজি, মোগলাইয়ের সবজি আপনি দেখবেন তেল ভাসছে। এক্সট্রা তেল এখন আপনি বাড়িতে কত তেল খাই মিনিমাইজ করে মানুষ খাচ্ছে, কম করা হোক, হাইজিন মোটামুটি আছে, ফ্রিজটা ক্লিন করতে বলবেন, ওকে ঠিক আছে। লাইসেন্স যতটা পারি হাইজিনটা রাখার চেষ্টা করি, এগুলো সব গরম জলে ওয়াশ করা হয়, ঠিক এইভাবে মেনটেন করবে। না, আমার এটা ঢাকায় থেকে এখন রানিং দোকান হচ্ছে, তো দোকানটা এখন রানিং, আমার ভেতরে কাস্টমার বসে খাচ্ছে। এবার সেক্ষেত্রে ওরা তুলছে দিচ্ছে, সেই জন্য এটাকে সরানো হয়েছে। আমার রানিং ভেতরে দেখেন কাস্টমার বসে খাচ্ছে, এবার যার জন্য ওই স্যালাডটা তুলে দিচ্ছে, আবার এ করছে সঙ্গে সঙ্গে। সবসময় আমার ঢাকা থাকে। যদি আপনার হয় তাহলে আপনি নতুন কাগজ দিয়ে ঢাকছেন কেন? নতুন কাগজ না, আমার পেপারগুলো আপনি প্রত্যেক দিনই ঢাকেন, হ্যাঁ, তাহলে সেই কাগজটার আলাদা জিনিস হবে। আর এখন আপনি নতুন কাগজ দিয়ে ঢাকলেন, তাহলে সেটা কেন? না না, সবসময় ঢাকা থাকে আমার এগুলোকে। সবসময় জিনিসটা ঢাকা থাকলে তার কাগজের জিনিস বা আলাদা হবে। হ্যাঁ, তাহলে আজকে কেন আপনি নতুন কাগজ দিয়ে ঢাকছেন? নতুন না, হয়তো কাগজটা ওরা চেঞ্জ করলো এখন। হ্যাঁ, মানে আমার শেষের দিকে, আমার এখন দোকানদারি শেষের দিকে, মানে আমার এখন বাজে প্রায় 4টে, আমার দোকানদারি এখন শেষের দিকে। আগের কাগজগুলো তেল ফেল লেগে হয়তো ইয়ে গেছে, তার জন্য দেওয়া হলো না, এখন চেঞ্জ করা হলো। ডাস্টবিনের সামনেই রান্না হচ্ছে, এটা কেন? ডাস্টবিন আমার ডাস্টবিনের নিচে না, আমার ডাস্টবিনটা নিচে থাকে। আমার ডাস্টবিনটা দূরে, ডাস্টবিন, হ্যাঁ, ডাস্টবিন থেকে অনেকটাই দূরে আমার এটা রান্না হচ্ছে। ছবিতে দেখা গেছে ডাস্টবিনটা যেখানে সেখানেই আপনার তাওয়া এবং সেখানেই রান্না হচ্ছে, সেখানেই মাছ ভাজা হচ্ছে। এটা কেন এতদিন ধরে কেন এরকম চললো? না, আমার এতদিন না, আমার ডাস্টবিনটা আপনার মানে যে এখানে রান্না হয়, যে ওপরে যে ইয়েটা আছে, ও গ্যাস ওভেনটা, গ্যাস ওভেন থেকে অনেকটা দূরে, মানে নিচে সাইডে রাখা থাকে। আর ওর মধ্যে আমার ডাস্টবিনের মধ্যে অন্য কোনো জিনিস যায় না। আমার ধরুন হয়তো একটু পেঁয়াজ কাটলো, পেঁয়াজ এই ধরনের মানে ড্রাই জিনিস, ওর মধ্যে শুকনো। আমার নাম সঞ্জয়। হ্যাঁ, এটা আমার তো জানা ছিল না, স্যাররা বললেন যে একটা ব্লু ল্যাম্প লাগাতে। আমি এটা চেষ্টা করছি। সেট্রোনিলা আমি প্রতিদিন দেই, সেট্রোনিলা এই মুহূর্তে দেওয়া হয়নি, তো স্যাররা আমাকে বললেন যে একটা ব্লু ল্যাম্প লাগাতে, এটা আমার জানা ছিল না। তো আমি ব্লু ল্যাম্পটা কালকেই লাগিয়ে দেবো। তাতে আমার নাম সঞ্জয় সরকার। আপনার কিসের দোকান এটা? আমার এটা মেনলি হচ্ছে দুপুরে ভাতের দোকান, আর রাতে রুটি তরকা এগুলো হয়। গত 5 দিনে মালবাজার মহকুমায় হাতির আক্রমণে 4 জনের মৃত্যু ও 2 জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। আর এতেই চিন্তিত বন দপ্তর। একের পর এক হাতির আক্রমণে মানুষের মৃত্যুর ঘটনায় চিন্তিত বন দপ্তর থেকে শুরু করে পরিবেশ প্রেমীরা, আতঙ্কিত সাধারণ মানুষ থেকে বনবস্তির মানুষেরা। উল্লেখ্য, গত 5 দিনে মালবাজার মহকুমায় হাতির আক্রমণে 4 জনের মৃত্যু এবং 2 জন আহত হয়েছেন। আর তার মধ্যে শুধুমাত্র ক্রান্তি ব্লকেই আপালজাত বনাঞ্চল সংলগ্ন এলাকায় 2 দিনে 3 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আর এই ব্যাপারে উদ্বিগ্ন বন দপ্তর। ক্রান্তি ব্লকে যে 3 জনের হাতির আক্রমণে মৃত্যু হয়েছে তারা সকলেই জঙ্গলের ভেতরে জ্বালানি সংগ্রহ করতে গিয়ে মারা যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। যে 3 জন মারা গেছেন তার মধ্যে 1 জন মহিলা এবং 2 জন পুরুষ। আহত হয়েছে আরও 2 মহিলা। এর আগে গত 3 তারিখ চাপড়ামারি জঙ্গলের রাস্তা দিয়ে বাইকে করে স্বামী স্ত্রী যাওয়ার সময় হাতির আক্রমণে মৃত্যু হয় 1 মহিলার, আহত হয় স্বামীও। গত কয়েক মাস যাবৎ দেখা যাচ্ছে হাতির আনাগোনা বেড়েছে লোকালয়ে। তবে সবথেকে বড় বিপদের কারণ হলো বিভিন্ন জঙ্গলে দিনের আলো ফুটতেই বহু মানুষ এবং মহিলারা জ্বালানি সংগ্রহের জন্য জঙ্গলের ভেতরে ঢুকে যাচ্ছে। জঙ্গলের ভেতর থেকে শুকনো ডালপালা সংগ্রহ করতে গিয়েই বড় বিপদের সম্মুখীন হচ্ছেন। এভাবেই জ্বালানি সংগ্রহ করতে গিয়ে বারবার মৃত্যুর ঘটনা ঘটছে। এ ব্যাপারে বন দপ্তরের পক্ষ থেকে বারবার সাধারণ মানুষকে সচেতন করা হলেও কিছু মানুষ তা শুনছেন না। বন দপ্তরের বিনা অনুমতিতেই জঙ্গলের ভেতর প্রবেশ করছে জ্বালানি সংগ্রহ করতে। গত 2 দিনে 3 জনের মৃত্যুর ঘটনার পর সোমবার মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের কাছামবাড়ির বিভিন্ন গ্রামে
বন বিভাগের তরফ থেকে সচেতনতামূলক শিবিরের মধ্য দিয়ে জনসাধারণকে সচেতনতার বার্তা তুলে দেওয়ার কাজ বন বিভাগ থেকে শুরু হয়েছে। সোমবার সকালবেলা রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আনন্দপুর চা বাগানের পাকা লাইন সংলগ্ন এলাকায় আপালচাঁদ বন বিভাগের তরফে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রান্তি ব্লকের পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ পরিশ্রম চিক বড়াই, বৈকুণ্ঠপুরের এডিএফও ম্যাডাম মঞ্জিলা তির্কি, কাঁচামবাড়ি রেঞ্জ অফিসার নবাঙ্কুর ঘোষ সহ বন বিভাগের বেশ কয়েকজন কর্মী। এছাড়াও এই এলাকার পঞ্চায়েত সদস্যগণ। উপস্থিত সকল চা বাগান বাসিন্দাদের জানানো হয় যে বর্তমানে শুকনো মরশুমে জঙ্গলের গাছের পাতা শুকনো হয়ে পড়ে রয়েছে, সেগুলিতে যেন কেউ আগুন ধরিয়ে না দেয়। এছাড়াও জঙ্গলের ভেতরে সম্পূর্ণরূপে প্রবেশ নিষিদ্ধ। বনাধিকারিকেরা জানান জঙ্গলে বুনো হাতির দল ঘোরাঘুরি করছে, তাই কেউ জঙ্গলের ভেতরে প্রবেশ করবেন না এবং গ্রামগঞ্জে হাতি ঢুকে পড়লে দ্রুত বন দপ্তরকে খবর দিন। এ ব্যাপারে স্বেচ্ছাসেবী সংগঠনের হিমালয়ান ইকোলজি ফাউন্ডেশনের অন্যতম সদস্য মৃণাল সিংহ রায় বলেন, বারবার অ্যাওয়ারনেস করার পরেও কিছু মানুষ শুনছেন না। মাঝে মধ্যেই দেখা যায় জঙ্গলের রাস্তায় অবাধে চলছে টোটো রিক্সা, এখানেও বিপদ ঘটতে পারে। এখানে বলার মধ্যে কি ফরেস্টের ঢোকা তো নিষেধ আছে, তার মধ্যে তো ঢুকে গেলে তো পশু জানোয়ার জীবন তো বুঝবে না কিছু, তার মধ্যে ওরা যদি ওখানে যায় পাশে তো মারবেই। গ্রামবাসীদের তো সবাইকে না করা হচ্ছে, তাও ঢুকে যাচ্ছে। হ্যাঁ, গরু চড়াতে হ্যাঁ ঘটে যায়। গ্রামের লোককে কি বলা যায়, সবাইকে তো না করা যাচ্ছে, ওরা মানতেছে না। হ্যাঁ, গাটা হচ্ছে, হ্যাঁ প্রতি ডেলি সবসময়। আমার নাম আলাউদ্দিন। সংগ্রহ করতে যাওয়া পুরোপুরি বারণ আছে, তারপরেও এরা কোনোভাবে অবৈধভাবে তারা ঢুকে পড়ছে, এটা তো ঠিক না। আর কত ফরেস্টের লোক বা দেখবে। তো সাধারণত আমাদের পাবলিকের কাছে এটাই যে জঙ্গলের মধ্যে এইভাবে লাকড়ি সংগ্রহ করতে আজকে আগামী 5 দিনের মধ্যে, বিগত 5 দিনের মধ্যে 4 জন মারা গেছে। তো এরকম যদি চলতে থাকে তাহলে তো এটা আমরা মানে কোনোভাবেই মানুষকে সচেতন করতে পারছি না। অনেক আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করা হয়েছে, আগামীতেও আমরা করে যাব, কিন্তু পাবলিককেও একটু সচেতন হতে হবে। লোক যেন বৈধভাবে এইভাবে জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে যাওয়া যেন না যায়, এটাই আগামীতে বলবো। পশু আমরা যখন রাস্তায় যে কাঠামবাড়ি তারকায় যখন বেরোই, আমরা যখন যাই তখন দেখি প্রচুর মহিলা জ্বালানি সংগ্রহ করার জন্য সবসময় জঙ্গলের ভিতরে ঢুকতেছে। আর জঙ্গলের ভিতরে সবসময় বন্যপ্রাণী তো থাকবেই, ওরা তো ওদের তো জায়গা, বন্যপ্রাণী থাকার জায়গা, ওটা সবসময় জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছে। তখন হাতি জন্তু জানোয়ার যা আছে জঙ্গলের মধ্যে, তারা তখন অ্যাটাক করে। আর সবসময় দেখি টোটো চলতেই থাকে, 3-4 জন নিয়ে টোটো সবসময় এই ফরেস্টের রাস্তা দিয়ে যেতে থাকে। এগুলোকে একটু বন্ধ করা দরকার, এইভাবে লোক নিয়ে যাচ্ছে। আর লোক যাতে প্রবেশ না করে, ফরেস্ট ডিপার্টমেন্টের থেকেও একটু নেওয়া উচিত, যাতে এরা ফরেস্টে না ঢুকতে পারে। আমরাও সহযোগিতা করব যাতে ফরেস্ট ডিপার্টমেন্টকে, যাতে এরা সবসময় জঙ্গল সবসময় ঢুকতে না পারে। 3 দিন ব্যাপী চলা দিবারাত্রি টুর্নামেন্টের সমাপ্তি হলো গতকাল রাতে। উপস্থিত হয়েছিলেন বিধায়ক থেকে আরও বিশিষ্ট অতিথিরা। জেওয়াইএমএ ক্লাবের পরিচালনায় ডে নাইট টি20 ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছিল। ফাইনালে অংশগ্রহণ করেছিল জেওয়াইএমএ ভার্সেস বর্ধন প্রাঙ্গণ। 113 রান করেছিল জেওয়াইএমএ ক্লাব। ব্যাট করতে নেমে শেষে বর্ধন প্রাঙ্গণ নির্দিষ্ট সময়ের আগেই পুরো রান করে বিজয়ের শিরোপা অর্জন করেছে। এরপর বিতরণ হয় পুরস্কার। উপস্থিত হয়েছিলেন বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মণ্ডল সহ অন্যান্যরা। এদের হাত দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ও রানার্স আপ ট্রফি দেওয়া হয়েছিল। এদিনের খেলা দেখতে অসংখ্য মানুষের ভিড় ছিল। এই ডে নাইট টি20 ক্রিকেট টুর্নামেন্টে 3 তারিখ থেকে শুরু হয়ে 6 তারিখে চূড়ান্ত পর্যায়ের খেলা হয়েছিল, যা উত্তরবঙ্গের মধ্যে একটি বড় মাপের টি20 ক্রিকেট টুর্নামেন্ট। কি বলবেন এই ডে নাইট টুর্নামেন্ট জেওয়াইএমএর? জেলা ক্রীড়া সংস্থা মনে করে জলপাইগুড়িতে একটা সবচেয়ে বড় খেলার উপহার জেওয়াইএমএ ক্লাব দিয়ে থাকে প্রতি বছর। এই 14 পার হয়ে 15তে রান করছে, দিন রাতের খেলা, এবং মানুষ এই 1 বছর চিন্তা করে থাকে কবে জেওয়াইএমএ টুর্নামেন্টটা হবে। এবং এটা হচ্ছে জলপাইগুড়িবাসীর একটা উপহার বলতে পারেন, এবং জলপাইগুড়িবাসী এই খেলা দেখার জন্য উৎসাহ হয়ে থাকে। আমরা জেলা ক্রীড়া সংস্থা জেওয়াইএমএর এই উদ্যোগকে আমরা সময় সাহায্য তার পাশে দাঁড়াবো, এবং এই টুর্নামেন্ট যাতে আরও ভালো হয় তার জন্য জেলা ক্রীড়া সংস্থা মনে করে যে তাদের পাশে থেকে আরও যাতে উন্নতি করা যায় তার ব্যবস্থা করবে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির। সঙ্গে থাকুন, ফিরে আসছে আরও সংবাদ নিয়ে।
সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 98196805 আবার মালবাজারের ঘিস নদী থেকে উদ্ধার সেনাবাহিনীর দুটি মর্টার শেল। আবার ঘিস নদী এলাকা থেকে মর্টার শেল উদ্ধার হলো। সোমবার মালব্লকের ঘিস নদীর মাঝে শুকনো জায়গায় দুটি মর্টার শেল পড়ে থাকতে দেখা যায়। এদিন ঘিস নদীতে কিছু লেবার কাজ করছিল, সেই সময় তারা এই দুটি মর্টার শেল দেখতে পেয়ে মালবাজার পুলিশ প্রশাসনকে জানায়। পুলিশ এসে ওই এলাকা পরিদর্শন করে। জানা গেছে পুলিশ সেনাবাহিনীকে খবর দিয়েছে। পরবর্তীতে সেনাবাহিনী এসে সেই মর্টার শেলটি নিষ্ক্রিয় করবে বলে জানা গেছে। এলাকার বাসিন্দা মোহাম্মদ জাহিদ বলেন, এই নিয়ে ঘিস নদী এলাকা থেকে 9টি মর্টার শেল উদ্ধার হলো। কোথা থেকে এত মর্টার শেল আসছে তা নিয়ে আতঙ্কিত এলাকার মানুষ। তিনি বলেন, নদীতে কাজ করার সময় শ্রমিকেরা দেখতে পেয়ে পুলিশকে জানায়। স্থানীয়দের দাবি, গত কয়েক মাস আগে সিকিমের বন্যায় সেনাবাহিনীর ক্যাম্প তিস্তা নদীতে ভেসে যায়, সেই সাথে সেনাবাহিনীর গোলা বারুদও ভেসে যায়। পরবর্তীতে কেউ বা কারা তিস্তা নদী থেকে ঘিস নদী এলাকায় নিয়ে আসতে পারে শেলগুলো, পরে বুঝতে পারে এটা বোম, তারপর এই ঘিস নদীতে ফেলে যেতে পারে। এখানে আমাদের গ্রামে এগুলো ভাইসে আসে না, আবার কেউ আনে রাইখে দেয়। গ্রামের এখানে তো এগুলো বারবার বের হয়। অনেক কয়বার তো আর্মিদের কয়বার আর্মিদের ইয়েতে ভয় লাগছে না? ভয় তো লাগে, গ্রামের পাশে যদি এরকম হয়। নদীতে তো অনেক লোকও কাজ করে, শ্রমিক, তাদেরও তো ভয়ে। কি পুলিশ আসছে? পুলিশ তো এখনো আসে নাই, পুলিশ আইসে ঘুরে গেছে। আচ্ছা, তোমার নাম? আমার নাম হচ্ছে এমডি জাহিদ। কোন জায়গা এটা? এটা ঢিস বস্তি। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। সোমবার জলপাইগুড়ি শহরের খাবারের হোটেল, রেস্তোরাঁ ও ফাস্ট ফুডের দোকানগুলিতে ফের অভিযান সাব ডিভিশনাল ফুড সেফটি কমিটির। এদিন বিভিন্ন খাবার দোকানগুলিতে খাবারের গুণগত মান খতিয়ে দেখেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা। সোমবার জলপাইগুড়ি জেলা কংগ্রেস এবং শহর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে জেলা স্কুল পরিদর্শক কার্যালয় চত্বরে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। এদিন এই কর্মসূচিতে যোগ দিতে দেখা গেল চাকরিহারা শিক্ষককে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।